সীমান্তে থামেনি পুশিন চেষ্টা, প্রতিরোধে স্থানীয়রাও। দফায় দফায় চিঠিতে সাড়া দেয়নি ভারত। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে। দিল্লিতে বিজেপি বিএসএফ আলোচনা শুরু। মস্কোতে খলিলুর ল্যাভরভের বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বার্তা। ব্রিক্সের সদস্যপদ পেতে রাশিয়া সমর্থন কামনা ঢাকার। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে ঐক্যের বার্তা। মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি, 5 দফা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা। আমন্ত্রণ প্রবাসের সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন চেষ্টা চালিয়েই যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান জোর করে বাংলাদেশে লোক ঠেলে দেওয়ার এসব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন সীমান্তবাসীও। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা থামছেই না। এক সীমান্তে ব্যর্থ হলে আরেক সীমান্ত দিয়ে চলছে ঠেলে দেওয়ার চেষ্টা। লালমনিরহাটের সীমান্তে গভীর রাতে কাঁটাতারের বেড়ার লাইট বন্ধ করে কয়েক দফা পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ব্যর্থ হয় বাহিনীটি। ঘটনার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছেন সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্য ও গ্রামবাসীরা। আপনারা যদি এভাবে অনুপ্রবেশ করেন, এভাবে বাংলাদেশে ঠেলে দেন, আমরা তো সেটা ভালো দিক দেখবো না। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় মুসলিম নাগরিকদের ট্রাকে করে এনে বাংলাদেশের অভ্যন্তরে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবি জানায়, বকবান্ধা সীমান্তের 1069 নং মেইন পিলারের 8 নং সাব পিলারের কাছে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে শক্ত অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। আমরা যে গ্রামবাসী এবং বিজিবি মিলে প্রতিরোধ গড়ে তুলছি, এটাকে তারা ভয় পাইছে। আমরা চাই যে সারা যত বর্ডার আছে, বর্ডারের মধ্যে কোনো বর্ডারে যেন এই ধরনের পুশিন না হয়। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুরের মশলাগাঁও সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশু সহ 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর 42 ব্যাটালিয়ন বিজিবি। সারা ধরে এই যে বর্ডার এলাকায় আমরা পাহারা দিচ্ছি, যে অবৈধভাবে যারা বাংলাদেশে যাতে কোনোভাবে কোনো ভারতীয় নাগরিক যাতে অবৈধভাবে বাংলাদেশে আসতে না পারে। আমরা চাই যে আমাদের দেশে ইন্ডিয়া থেকে অবৈধভাবে কোনো লোকজন যদি না আসে। এদিকে রবিবার রাতে পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্তের শূন্য রেখায় 3 দিন আটকে থাকার পর পুশিনের শিকার 10 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে পুশিন বন্ধে এখন পর্যন্ত ভারতকে 12 থেকে 13টি চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি। পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এদিকে পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় বিজেপির সাথে টহলে যোগ দিয়েছেন আনসার সদস্যরা। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই আলোচনায় পুশিন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষীদের ধরে এনে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে, এমন অভিযোগ অনেকদিন থেকেই। সেজন্য বেড়েছে সীমান্তে উত্তেজনা। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের কারণে ব্যর্থ হয় বেশ কিছু পুশিনের চেষ্টা। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এবার তাদের সাথে সীমান্তবর্তী 11টি জেলায় মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, পুশিনের বিষয়ে ভারতকে এখন পর্যন্ত 12 থেকে 13 বার চিঠি দেওয়া হয়েছে। ভারত এই বিষয়ে গুরুত্ব দিলেই সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে। আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। প্রতিমন্ত্রী জানান, অবৈধদের ফেরত দেওয়ার একটি প্রক্রিয়া আছে, তা মেনেই ভারতকে কাজ করতে হবে।
ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাই বাছাইয়ে আইনি প্রক্রিয়া মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দিল্লিতে 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের বৈঠকের প্রথম দিন পুশব্যাক নিয়ে আলোচনা হয়েছে। কাল ফের বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ 7টি বিষয় অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপন করছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, পুশিন, অবৈধ অস্ত্র চোরাচালান, মাদক পাচার, ভারতীয় চোরাকারবারি চক্রের তৎপরতা, নো ম্যানস ল্যান্ড থেকে 150 গজের মধ্যে অননুমোদিত স্থাপনা নির্মাণ এবং ভারতে আশ্রিত পার্বত্য সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম। 57তম কনফারেন্সে বিএসএফকে নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর ডিজি প্রবীণ কুমার ও বিজিবিকে নেতৃত্ব দিচ্ছেন ডিজি মেজর জেনারেল আফরুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। সোমবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, বাণিজ্যের পাশাপাশি শ্রম সম্পদ খাতেও ঢাকা মস্কোর সহযোগিতা বাড়ানোর বড় সম্ভাবনা রয়েছে। 7 থেকে 9 জনের সফরের অংশ হিসেবে এই বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি, জ্বালানি ও বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধি সহ আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকে ব্রিক্সের সদস্যপদ পেতে রাশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। দিল্লির বৈঠকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও জোরদারের ঘোষণা দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। সোমবার 25টি শরিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি, নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এবং অর্থনীতি বেকারত্ব নিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান। এছাড়া প্রতি 2 মাস অন্তর জোট বৈঠক ও সংসদে সমন্বিত কৌশলে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ডিএমকে ও আম আদমি পার্টির অনুপস্থিতি জোটের ভেতরের মতভেদের ইঙ্গিত দিয়েছে। পুরো বৈঠকে নীরব ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুয়েতে কর্মরত অবস্থায় প্রাণ গেল শাহজালাল মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসীর। স্থানীয় সময় সোমবার ডাস্টবিন ডাম্পিং কাজে ব্যবহৃত ভারী যানের চাপায় তার প্রাণ যায়। নিহত শাহজালাল মিয়া বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় 4 বছর আগে তিনি কুয়েতে পাড়ি জমান। জানা গেছে, শাহজালাল মিয়া কুয়েতের ন্যাশনাল ক্লিনিং কোম্পানির অধীনে মোহারগা ডাম্পিং এলাকায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। শাহজালালের মরদেহ কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী হজ মৌসুম সামনে রেখে আগে ভাগেই প্রস্তুতি সম্পন্ন করতে চায় বাংলাদেশ সরকার। সেই লক্ষ্যে সৌদি আরবের ঘোষিত সময়সূচির আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছে 2027 সালের হজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। এতে হজযাত্রী নিবন্ধন, দ্বিপাক্ষিক চুক্তি, ভিসা কার্যক্রম এবং হজ ফ্লাইট সহ গুরুত্বপূর্ণ সব সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শুরু হয়ে গেছে পরবর্তী হজ মৌসুমের কার্যক্রম। এরই মধ্যে সোমবার বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছে নতুন হজ যাত্রা রোডম্যাপ। সৌদি আরবের ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেনের হাতে এই রোডম্যাপ হস্তান্তর করে রিয়াদ। রোডম্যাপ অনুযায়ী এই বছরের 26 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজ নিবন্ধন। এই কার্যক্রম শেষে 8 নভেম্বর স্বাক্ষরিত হবে ঢাকা রিয়াদের মধ্যকার দ্বিপাক্ষিক হজের চুক্তি। চুক্তি শেষে হাজিদের ভিসা ইস্যু শুরু হবে 2027 সালের 28 জানুয়ারি, আর হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে।
নির্দেশনা অনুযায়ী হজের আনুষঙ্গিক খরচ নুসুক মাসার প্ল্যাটফর্মের ওয়ালেটে এই বছরের 15 জুলাই থেকে 24 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের সঙ্গে হোটেল, তাঁবু পরিবহন ও ক্যাটারিং সহ বিভিন্ন সেবা প্যাকেজের চুক্তি স্বাক্ষর হবে 29 জুলাই এবং শেষ হবে 2027 সালের 23 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল আলোচনা সভা ও দোয়া মাহফিল। শারজায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আবু ইউসুফ রানা। অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর মামুন খান। সভায় বক্তারা দেশের উন্নয়নে শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। সে সময় দেশ ও জাতির কল্যাণেও দোয়া ও মোনাজাতে করা হয়। কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাসকাচুন শহরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নবম বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। পাইক লেকে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানে ছিল নানা ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজন এবং পারিবারিক মিলন মেলা। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ফিফা বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি চলছে জোরে সোরে। আর এরই মধ্যে বিশ্বখ্যাত ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেড উত্তর আমেরিকার 16টি আয়োজক শহরের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে কানাডার ভ্যাঙ্কুভার পেয়েছে শীর্ষস্থান আর টরন্টো রয়েছে তৃতীয় অবস্থানে। ভেন্যু, ম্যাচ সূচি, জলবায়ু, গণপরিবহন, পর্যটন সুবিধা ও দর্শক বান্ধব পরিবেশ সব দিক বিবেচনায় এগিয়ে কানাডার ভ্যানকুভার। তাই ফুটবল বিশ্বকাপ 2026-এর সেরা আয়োজক শহরের তকমা পেয়েছে শহরটি। এমনটাই জানিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন স্পোর্টস ইলাস্ট্রেটেড। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল এবং তৃতীয় স্থানে কানাডার আরেক আয়োজক শহর টরন্টো। মেক্সিকো সিটি ও আটলান্টাও রয়েছে শীর্ষ 5-এ। কানাডার ভ্যানকুভার ও টরন্টোয় বিশ্বকাপ ম্যাচের সাধারণ টিকিটের মূল্য প্রায় 82 থেকে 665 কানাডিয়ান ডলারের মধ্যে, আর প্রিমিয়াম হসপিটালিটি টিকিট শুরু হচ্ছে প্রায় $2,500 থেকে। দেশটিতে বিশ্বকাপের এই আয়োজন শুধু কানাডার জন্য নয়, সেখানকার বাংলাদেশি প্রবাসীদের জন্য গর্ব, অংশগ্রহণ ও বৈশ্বিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামির আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হয়েছে। সোমবার সরকারি ছাপাখানা থেকে ছাপানো সেই পেপার বুক হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে। এখন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে দেবেন। বিশেষ বেঞ্চেই শিশু রামিসা, আসিয়ার মতো চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার শুনানি হবে। গত বছরের তুলনায় প্রায় সব ধরনের অপরাধ কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার পুলিশকে একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে পেরেছে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া সহ বিভিন্ন ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশকে পুরস্কার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমার কাছে কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট এসেছিল আমরা অন্য একটা বিষয়ে কথা বলার জন্য। সেখানে আমি দেখেছি 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব পার্ক ও খেলার মাঠ দখল করে রাখা হয়েছিল সেগুলো মুক্ত করার কাজ চলছে। এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসার আড়ালে যদি কোনো টাকা পাচারের ঘটনা ঘটে থাকে
তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন প্রশ্নোত্তর পর্বে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর, এআই জেনারেটেড ছবি ও অপতথ্য প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধিত আইনে যথাযথ শাস্তির বিধান যুক্ত করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পার্ক ও খেলার মাঠ দখল করে রাখা হয়েছিল। বর্তমান সরকার সেগুলো দখলমুক্ত করার কাজ করছে। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। এদিকে চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যের আড়ালে টাকা পাচারের ঘটনা ঘটে থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। আর বাংলাদেশ থেকে সরাসরি কেউ রাশিয়ার যুদ্ধে অংশ নিতে যাচ্ছে না বলে সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে, আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদন তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মন্তব্য করে অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি। তবে সরকার দলের চিফ হুইপ সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো। শেখ হাসিনার আমলের কথা যদি বলি, সবচেয়ে কম খুন হয়েছে সেটা হলো 2023 সাল। 23 সালে যে কম খুন হয়েছে তাতে প্রতি 100 দিনে, এই 100 দিন হিসেব করেছে না, তাতে 100 দিনে 1000-এর উপরে খুন হয়েছে। বিরোধী দল থেকে নামের তালিকা দিলে চলতি অধিবেশনে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান চিফ হুইপ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানী মৌচাক আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে রমনা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার নিহত হয়েছেন। সোমবার রাত 9:20 দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিল্লালের ভাগ্নে মোহাম্মদ মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন। রাত 8টার দিকে ওই মারধর ঘটনার সালিশি বৈঠক চলছিল। তখন তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালকে ছুরিকাঘাত করে। পাবনায় 3 ঘন্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে 2 জনকে হত্যা করা হয়েছে। হোসেন আলী নামের এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা 7টায় শহরের একটি মাদ্রাসায় ছেলে রোহানকে রাখতে যান হোসেন। এ সময় দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরদিকে বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাকিব ও মনিরুল 2 যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করে রাকিব। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় রাকিবকে আটক করেছে পুলিশ। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ফিলিপাইনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। আহত হয়েছেন আরও 1.5 শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে শক্তিশালী এই ভূমিকম্পনের পর ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়া এবং জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে স্থানীয়দের।
প্রকৃতির এক শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন। তীব্র এই ঝুঁকিতে দুলতে থাকে ঘরবাড়ি, সড়ক ও বিভিন্ন স্থাপনা। আতঙ্কে বাসিন্দারা ছুটতে থাকেন এদিক ওদিক। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণ গেছে, আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে অনেকে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রাথমিক ভূমিকম্পের পর 1.3 থেকে 6.7 মাত্রার 100টিরও বেশি পরাকম্পন রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন। সুনামির আশঙ্কায় ফিলিপাইনের উপকূলীয় এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সমুদ্র তীরবর্তী জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসন। এছাড়া ইন্দোনেশিয়া এবং জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।